সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। থাইল্যান্ডে নদীর ধারে নৈশভোজ, পাশাপাশি মোদি ইউনুস। সরকারি স্কুলে গরমের ছুটি কবে থেকে, দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর। মোথাবাড়ির কোন কোন জায়গায় যেতে চান শুভেন্দু অধিকারী, জানতে চাইল হাইকোর্ট। ওএমআর শিট নষ্ট নিয়ে তিনি কিছুই জানেন না, নিয়োগ দুর্নীতিতে পার্থ জামিনের আবেদন। স্কুলের পঠন পাঠন স্তব্ধ হয়ে যাবে না তো, চাকরি বাতিলের নির্দেশে আশঙ্কায় বহু স্কুল কর্তৃপক্ষ। বিকাশ রঞ্জনকে নোবেল দেওয়া উচিত, মমতার মন্তব্যের পাল্টা খোঁচা শতরূপের। দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ধোঁয়াশা থাকলেও দুজনের দেখা হওয়া নিয়ে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংকে বিমস্টেক সম্মেলনে নৈশভোজের পাশাপাশি দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ইউনুসের সঙ্গে দেখা হলো প্রধানমন্ত্রীর। ইউনুসের কার্যালয় থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্যাংকের চাও ফ্রায়া নদীর পাশে শাংরি লা হোটেলে আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসেছেন প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী মোদী। এই নৈশভোজের আয়োজন করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনওয়াত্রা। সূত্র খবর, শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ইউনুস। গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8ই আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার নেতৃত্ব দেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, হিংসার ঘটনায় বারবার ভারত সরব হয়েছে। সনাতন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদ জানায় ভারত সরকার। এই আবহে গত সপ্তাহে চীন সফরে গিয়ে চীনের বাণিজ্য প্রসারে ভারতে উত্তর পূর্বের 7টি রাজ্যের কথা উল্লেখ করেন ইউনুস। বেজিংয়ে মোহাম্মদ ইউনুস বলেন, ভারতের পূর্ব দিকে 7টি রাজ্যের চারদিকে শুধু স্থলভাগ, সমুদ্রের আসার কোনো রাস্তা নেই। এদের 7টি বোন বলে ডাকা হয়। এখানে সমুদ্র একছত্র আধিপত্য আমাদেরই। তাই এই অংশে বাণিজ্যের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এই জায়গাটিতে ব্যবহার করে চীন তাদের অর্থনীতি প্রসার করতে পারে, জিনিসপত্র তৈরি করুক, বাজারে বিক্রি করুক। এই সমুদ্র পথে চীনে পণ্য নিয়ে যাওয়া থেকে শুরু করে সেখান থেকে বিশ্বের সর্বত্র সামগ্রী ছড়িয়ে দেওয়া যায়। গত 31শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনৈতিক সঞ্জীব সানলান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় ভারতের রাজনৈতিক মহলে। কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে একযোগে মোহাম্মদ ইউনুসের সমালোচনায় সরব হন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। পাশাপাশি দেশের বিদেশ নীতি নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। মার্চ পেরিয়ে সবে মাত্র এপ্রিল শুরু হয়েছে, ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্কুলগুলিতে গরমের ছুটি কবে থেকে পড়বে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। এ নিয়ে বৃহস্পতিবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন যে এই বছর কবে থেকে শুরু হবে গরমের ছুটি। এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। সেই রায়ে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকার। সেই নিয়ে এদিন জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠক করেন নবান্নে। সেখানে এদিনের রায় প্রসঙ্গে নিজের বক্তব্য জানানোর পাশাপাশি সরকারের স্কুলে গরমের ছুটির বিষয়টিও ঘোষণা করে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতেও শীঘ্রই গরমের ছুটি পড়ে যাবে। 10 এপ্রিল মহাবীর জয়ন্তী ছুটি রয়েছে, 15 এপ্রিল পয়লা বৈশাখ রয়েছে, 30 এপ্রিলের মধ্যেও কিন্তু 12 থেকে 13টা দিন ছুটির মধ্যে বেরিয়ে যাবে। আগে ছুটি হতো মে মাসের দ্বিতীয় সপ্তাহে। যেহেতু গরম বেশি পড়েছে, বাচ্চাদের কষ্টের কথা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের গরমের ছুটি 30 এপ্রিল থেকে পড়বে, যাতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের কোনো অসুবিধা না হয়। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই এপ্রিলের মাঝামাঝি গ্রীষ্মের দাবদাহ মারাত্মক আকার নিচ্ছে। তাই প্রতি বছরেই গরমের ছুটি এগিয়ে আনা হয়। কখনো এপ্রিলের মাঝামাঝি, আবার কখনো এপ্রিলের শেষ সপ্তাহে গরমের ছুটি পড়ে যেত স্কুলগুলিতে। গত বছর সরকারি স্কুলগুলিতে 22 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত গরমের ছুটি ছিল। এবারেও কি তাই হবে, সেই নিয়ে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে। সেই আলোচনার মাঝে একেবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন গরমের ছুটি নিয়ে। যদিও কবে স্কুল খুলবে সেই বিষয়টি নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী এদিন কিছু জানাননি। প্রশাসন সূত্রে খবর, এদিন নবান্নে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই মুখ্যমন্ত্রী বিষয়টি ঘোষণা করেন। তবে এখনই এই বিজ্ঞপ্তি জারি হচ্ছে না, পরে শিক্ষা দপ্তরের তরফ থেকেই বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই বিজ্ঞপ্তিতে হয়তো স্কুল কবে খুলবে সেই দিনের উল্লেখ থাকবে। অন্যদিকে গরমের কারণে প্রয়োজনে সকালে স্কুল করানো যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখার প্রস্তাব কেউ কেউ দিয়েছিল অনেক আগে। এই নিয়ে প্রশাসনিক তরফে পদক্ষেপও হয়েছিল। সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে গ্রীষ্মের দাবদাহের কারণে সকালে ক্লাস করাতে চাইলে সংশ্লিষ্ট স্কুলকে প্রস্তাব পাঠাতে হবে। স্কুল শিক্ষা দফতরকে জানিয়ে চূড়ান্ত অনুমতি দেওয়া হবে। এই ধরনের প্রস্তাব জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নিলেও তা বিবেচনা করা হবে বলে তিনি জানিয়েছিলেন। উল্লেখ্য, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক স্কুলগুলির গরমের ছুটি এবার 2রা মে থেকে 12ই মে পর্যন্ত নির্ধারিত রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই ছুটি আগেই শুরু হয়ে যাবে। মালদার মোথাবাড়ির ঠিক কোন কোন জায়গায় যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। তাই বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরোধী দলনেতার আইনজীবীকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার জন্য। আগামীকাল শুক্রবার জমা দিতে হবে এই হলফনামা। তা খতিয়ে দেখার পরই বিচারপতি বিবেচনা করে দেখবেন মোথাবাড়িতে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে অনুমতি দেওয়া সম্ভব কিনা।
উল্লেখ্য সপ্তাহখানেক আগে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেই নিয়ে কলকাতা হাইকোর্ট একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় মালদা জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতিও। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ ডাকতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন, তারপর সেখানে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন। অভিযোগ, মালদার পুলিশ প্রশাসন শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না। গত মঙ্গলবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আবেদনে জানান তিনি মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে চান। সেই মামলার শুনানি বৃহস্পতিবার হয়। সেখানে রাজ্য সরকারের তরফে শুভেন্দুর মোথাবাড়িতে যাওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়। রাজ্যের আইনজীবী আদালতে বলেন, এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ এখন পর্যন্ত 20টা এফআইআর দায়ের রয়েছে। 67 জনকে গ্রেফতার করা হয়েছে। 6 এপ্রিল রামনবমী, তারপরেই হনুমান জয়ন্তী। নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় সেদিকে নজর রাখছে প্রশাসন। এই মুহূর্তে বিরোধী দলনেতা সেখানে গেলে অশান্তি ছড়াতে পারে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, কিন্তু সেগুলোর কি প্রমাণ আছে? শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, হ্যাঁ রয়েছে। তারপরেই বিচারপতি আইনজীবীকে নির্দেশ দিয়েছেন কোন কোন জায়গায় যেতে চান সেটা উল্লেখ করে হলফনামা দিতে। তারপরেই শুভেন্দুকে মোথাবাড়িতে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওএমআর শিট নষ্টের ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায় কিছুই জানেন না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন চেয়ে এবার এমনটাই আদালতে দাবি করলেন তার আইনজীবী। সুপ্রিম কোর্টের রায় যখন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরিহারা হলেন, ঠিক এই দিনেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানি ছিল আদালতে। প্রসঙ্গত, এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছিল পরীক্ষার ওএমআর শিট রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নষ্ট করা হয়েছিল। বৃহস্পতিবার এই বিরুদ্ধে আদালত সরব হন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তার তরফে বলা হয়, এই সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না তার মক্কেল। অথচ অন্যরা জামিনে ছাড়া পেয়ে গেলেও দীর্ঘদিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক, জানান তার আইনজীবী। কলকাতার বিচার ভবনে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশ দেননি পার্থ চট্টোপাধ্যায়। তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তার আরও দাবি, এর আগে যখন ওএমআর সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট অভিযুক্তদের নাম সহ চার্জশিট জমা পড়েছিল সিবিআই, তাতেও পার্থের নাম ছিল না। এছাড়া প্রার্থীর বিরুদ্ধে যে চার্জশিট সিবিআই দিয়েছে তাতেও এই সংক্রান্ত কোনো অভিযোগের উল্লেখ নেই। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে এদিন আদালতে আরও জানানো হয়, দীর্ঘদিন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের নাম আসেনি। সিবিআই তরফে তাকে এই বিষয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদও করা হয়নি। তা সত্ত্বেও দীর্ঘদিন উনি হেফাজতে রয়েছেন। আইনজীবী বিপ্লব গোস্বামীও দাবি করেন, এই একই সংক্রান্ত বিষয় অভিযুক্তদের অনেকেই অল্প সময় হেফাজত থেকে ছাড়া পেয়েছেন। এরপরে যে কোনো শর্তে পার্থ জামিনের আবেদন করেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তরফ থেকে মনে করা হচ্ছে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ওএসডি ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গোপন জবানবন্দি দিয়েছেন, ফলে এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী যদি জামিনে মুক্ত হন সেক্ষেত্রে তদন্তের গতি স্লথ হতে পারে। 26,000 চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি আদৌ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে শঙ্কায় রাজ্যের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। এভাবে পুরো প্যানেল বাতিলের জেরে আদতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও করেছেন তারা। একাধিক স্কুল কর্তৃপক্ষের মতে, যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন। আগামী 2-3 দিনের মধ্যে তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে এসএসসি। সেক্ষেত্রে সময়ের মধ্যে খাতা দেখার কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়েও সংশয় কর্তৃপক্ষ। এক প্রধান শিক্ষকের কথায়, অধিকাংশ স্কুলে শিক্ষকের সংখ্যা কম, ফলে এমনিতেই সকলকে চাপে থাকতে হয়। এবার আরো শিক্ষকের সংখ্যা কমে যাওয়ায় ক্লাস করানোর চাপ তো বাড়বেই, সেই সঙ্গে বছরভর পরীক্ষা, মূল্যায়ন, ফলাফল, বাংলা শিক্ষা পোর্টালে তোলা সহ হাজারো কাজ করতে হয় শিক্ষকদের। এভাবে এক লপ্তে 26,000-এর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সাকুল্যে সবকিছু প্রভাবিত হতে পারে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে একসঙ্গে চাকরি গেল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে 21 জন শিক্ষিকার। ফলে চরম অনিশ্চয়তায় এই স্কুলের ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকালে এই খবর জানাজানি হতেই স্তব্ধ গোটা স্কুল। বিদ্যালয়ের 62 জন শিক্ষিকার মধ্যে 21 জন চাকরি হারানোয় প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি বলেন, আগামীকাল থেকে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা কি করে হবে বুঝতে পারছি না। প্রায় 4,000 ছাত্রী স্কুলে পড়াশোনা করে। আমি খুব চিন্তায় পড়েছি। শুধু ভগবানগোলা নয়, রাজ্যের এরকম একাধিক স্কুলের ছবিটা এরকমই। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে কোথাও 2 জন, কোথাও বা 4 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, কোথাও সংখ্যাটা আরো বেশি। এমন অবস্থায় কিভাবে স্কুলের পঠন পাঠন ব্যবস্থা স্বাভাবিক রাখা হবে তা নিয়ে সংশয় রাজ্যের বহু স্কুল কর্তৃপক্ষ। নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে সিপিএম নেতা তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করতে ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পর সাংবাদিক বৈঠক করে আরও একবার ব্যঙ্গ করতে ছাড়লেন না। চাকরি বাতিলের ব্যাপারে বৃহস্পতিবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন, তখনই বিকাশ রঞ্জনকে নিয়ে তিনি বলে ওঠেন, কেসটা করেছিলেন বিকাশ বাবু, তিনি তো পৃথিবীর সবথেকে বৃহত্তম আইনজীবী, উনি কেন এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না, পাওয়া উচিত, ভাবছি রেকমেন্ডেশন করব। সেই কথার প্রসঙ্গ টেনে এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় বাম নেতা শতরূপ ঘোষ লিখলেন, বিকাশ বাবু পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল পেলে আপনার দুটো নোবেল পাওয়া উচিত, পৃথিবীর বৃহত্তম চোর হিসেবে একটা, বৃহত্তম মিথ্যাবাদী হিসেবে আরেকটা। ঘটনা হলো 2016 এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আদালতে সওয়াল করেছিলেন বিকাশ রঞ্জন। ওই মামলায় গত বছর পুরো প্যানেলটাই বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই রায় বহাল রেখেছে। তবে শুধু যে বিকাশ রঞ্জনকেই মমতা কটাক্ষ করেছেন তা নয়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।